নমস্কার, আমার আপনজনেরা, রুদ্রবার্তে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। দিল্লিতে অরবিন্দ কেজরিওয়াল হেরে যাওয়ার পরেই, মানে আপের হেরে যাওয়ার পরেই এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মানে তৃণমূল কংগ্রেসের চিন্তা কিন্তু বেড়ে গেছে। আর চিন্তা বেড়ে যাওয়ার পেছনে আরও একটা কারণ হচ্ছে এই রাজ্যে শুভেন্দু অধিকারী যেভাবে এবার বলা শুরু করেছেন এবং যেভাবে তিনি তার ঘুঁটি সাজাচ্ছেন, তাতে কিন্তু কার্যত অবাক হয়ে গেছে তৃণমূল কংগ্রেস। এবং শুভেন্দু অধিকারী যে কতটা গুরুত্বপূর্ণ জায়গা নিয়ে এবার এই বাংলার বুকে কাজ করবেন সেটা জানলে আপনিও চমকে যাবেন। চলুন শুরু করা যাক সব নিয়ে এই মুহূর্তের রুদ্রবার্তা। আপনারা জানেন দিল্লি বিধানসভা নির্বাচনে বিজেপি জিতে গেছে। শুধু জিতে গেছে না, গেরুয়া ঝড়ে আপকে সাফ করে দিয়েছে। অরবিন্দ কেজরিওয়াল হেরে গেছে। এরকম একটা পরিস্থিতিতে বাংলার বুকে অনেকের মনের মধ্যে একটা চিন্তা এসছে যে এবার কি দিল্লির পরে বাংলা, দিল্লির পরে বাংলা হবে কি হবে না, এটারই অনেকের মনের মধ্যে দ্বিধা হয়তো ছিল। কিন্তু এই প্রতিবেদন দেখার পরে আপনারা ভাববেন যে হ্যাঁ, দ্বিধা কেটে যাবে, কারণ তৃণমূলের কাল ঘাম ছুটিয়ে দেবেন শুভেন্দু অধিকারী। আসলে দিল্লিতে জিতে যাওয়ার পরে শুভেন্দু অধিকারী একটা বক্তব্য রেখেছেন এবং যে বক্তব্যটা তিনি প্রেসের সামনে দিয়েছেন, দিল্লি নির্বাচনে জেতার পরিপ্রেক্ষিতে তার বলা বক্তব্যটা আগে আপনি শুনুন, তারপরে আমি বলছি কেন এই রাজ্যে তৃণমূলের কাল ঘাম ছুটে যাবে শুভেন্দু অধিকারীর জন্য। শুনুন। এই জয় অত্যন্ত আনন্দের এবং দিল্লি তো মিনি ইন্ডিয়া, গোটা ভারতবর্ষের মানুষ সেখানে থাকে এবং কয়েক লক্ষ বাঙালি ভোটার। আমরা তো প্রচারের কাজে অল্প কিছু হলেও আমাদের যোগদান ছিল। এই ভ্রষ্টাচারী একটা চিটিংবাজ, সেই জন্য চোরে চোরে মাসতুতো ভাই মমতা ব্যানার্জি আর তার বাহিনী ঝাঁপিয়ে পড়েছিল কেজরিওয়ালকে জেতানোর জন্য। শত্রুঘ্ন সিনহাকে পাঠিয়েছিল, আরও কেউ কেউ ভিতরে ভিতরে গোপনে গেছিল। এই হার শুধু আপের হার নয়, তৃণমূলেরও হার। কারণ তৃণমূল এই নির্বাচনের আগে আপের সমর্থনে নিজে লেপটে গেছিল। তাই পরিবারবাদী, দুর্নীতিগ্রস্ত, তোষণবাজ পার্টিকে দিল্লির মানুষ রিজেক্ট করেছে এবং হরিয়ানা মহারাষ্ট্রের পরে দিল্লির জয়। হরিয়ানা মহারাষ্ট্রের সরকার ছিল, জয় হয়েছে, সব এক্সিট পোল হরিয়ানাতে ফেল করেছে। দিল্লির জয় আমি মনে করি 27 বছর, প্রায় 3 দশক পরে দিল্লির ফিরে আসা। একমাত্র কারণ হচ্ছে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তার ক্যারিশমা, তার উন্নয়ন, তার প্রতি ভারতীয়দের যে আস্থা, তার প্রকাশ। আর যে হিন্দু সনাতনীরা ভোট দিতে বেরোতো না, তারা মহারাষ্ট্র নির্বাচন থেকে বিপদ বুঝে তারা ভোট দিতে বেরোচ্ছেন। সেই কারণে এই জয় সুনিশ্চিত হয়েছে। মহারাষ্ট্রে 19 সালে 61% ভোট ছিল, এবারে 66.5 হয়েছে। ঠিক একইভাবে 8 থেকে 10% ভোট বেড়েছে দিল্লিতে পোলিংয়ে। বাড়ি থেকে বেরিয়ে ভোট দিয়েছেন হিন্দুরা, সনাতনীরা, সঙ্গে সর্দারজিরা, তারা আমাদের সব ভোট দিয়েছেন। পূর্বাঞ্চলী ভোটার, ইউপির ইস্টার্ন জোন, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা, 29টা বিধানসভা কেন্দ্রে আমরা এই পূর্বাঞ্চলীয় ভোটাররা মেজরিটি ছিল। এই 29টার মধ্যে 20টাতেই ভারতীয় জনতা পার্টি জিতেছে। দিল্লি কা জিত হামারি হ্যায়, 26 মে বঙ্গাল কি বারি হ্যায়। আপনি বিহারে তো সাফ হয়ে যাবে, ও তো ঝড়ে উড়ে চলে যাবে। আপনি দিল্লিতে যে এলাকাগুলোতে সেখানে প্রচার করেছিলেন, দেখা গেছে অধিকাংশ ক্ষেত্রে সেখানে আপ হেরেছে এবং বিজেপিও জিতেছে। বাঙালিদের কনসলিডেট করার কাজটাতে পার্টি দায়িত্ব দিয়েছিল। বাঙালি বুথগুলো থেকেও আমি হিসাব নিয়ে নিয়েছি। নজফগড়, নীলম পাহেলবান, গোন্ডা, অজয় মহাবীর, গ্রেটার কৈলাস, সিয়ার পার্ক, শিখা রয় সহ বাঙালি বুথগুলোতে ব্যাপকভাবে আমরা জিতেছি। করলবাগেও ফাইট চলছে, কিন্তু আমরা খানিকটা পিছিয়ে আছি। অতএব দিল্লির বাঙালি ভোটাররা পশ্চিমবঙ্গের দুর্দশা দেখে, পশ্চিমবঙ্গে বেকারদের যে কঠিন দুরবস্থা, আরজি করের ঘটনায় মহিলাদের চোখের জল, সর্বোপরি দুর্গাপূজা থেকে শুরু করে সরস্বতী পূজা, ঠাকুর ভাঙা আর পূজা বন্ধ, মা সরস্বতীর অপমান, দিল্লির
বাঙালিরা সুদে আসলে তার প্রতিশোধ নিয়েছে। দিল্লির পর কি এবার মা সরস্বতী পূজা যারা বন্ধ করেছে, দিল্লির বাঙালিরা একজোট হয়ে তাদেরকে হারানোর কাজটা করেছে। দিল্লির পর কি এবার টার্গেট বাংলা, কেননা সেখানে যেরকম বিহারে তো ঝড়ে জিতবো, বাংলা আসাম তো জিতেই আছে 26-এ। নিশ্চিতভাবে আমাদের একমাত্র লক্ষ্য পশ্চিমবঙ্গ আপ গেছে, এবারে মমতা পাপকে বিদায় করা। শুনলেন আপনারা শুভেন্দু অধিকারীর বক্তব্য শোনার পরে আপনার কি মনে হল? দেখুন, আমি তিনটে জিনিস আমি আপনাদের সামনে আনছি, তিনটে জিনিস খুব ভালো করে খেয়াল করবেন। প্রথমত যে শুভেন্দু অধিকারী কি বললেন, দিল্লিতে জয়। কিসের জন্য জয়? ভালো করে শুনেছেন নিশ্চয়ই। তিনি বললেন সনাতনীরা অর্থাৎ হিন্দুরা তারা কিন্তু ভোট দিতে গেছে। দেখুন, আপনি যদি নিজেকে প্রশ্ন করেন, মানে আপনি যদি সনাতনী হন, আপনি আমরা একটা অদ্ভুত চিন্তা ভাবনার মধ্যে চলি। সেটা হচ্ছে ঠিক আছে যাচ্ছি, যাব, আচ্ছা ভোট দিতে যাচ্ছি তো যাব, ভোট তো উৎসব, তো উৎসবে তো আমি ঠিক সময় যাব, আচ্ছা দেখছি কখন যাব, কাজটা মিটিয়ে নিই, ঘরের কাজটা করে নিই, বাড়ির মা বোনেরা বলে রান্নাটা আমি করে নিই, তারপর যাব। এই করতে করতে আমাদের মাথার মধ্যে থাকে পরে গেলেও হবে, পরে গেলেও হবে। কিন্তু যারা বিজেপিকে হারাবো বলে আছে তারা কিন্তু সবাই দলবদ্ধভাবে নামবে, এবং তাদের কাছে লক্ষ্য, আমি বলছি যে একটা শ্রেণী যারা হচ্ছে মুসলিম সমাজ, যাদের কাছে লক্ষ্য হচ্ছে বিজেপিকে হারাতে হবে, যেখানে যে ভারী তাকে সে ভোট দেবে। তো এই ভোটারটা, এই যে ব্যাপকভাবে ব্লক ভোটার, এরা কিন্তু ওসব ভাবে না, এরা ভাবে আমি ভোট দিতে যাব। আর আমরা মানে সনাতনীরা আমরা চিন্তা করি পরে যাব, দেখছি দেখবো, এই করে আমরা কিন্তু অনেক জায়গায় ভোট দিতে যাইও না, ব্যস্ততা হয়ে যায়, ভোটের দিন ছুটি আছে ঘুরে আসি, এই সব করে আমরা শেষ করে দিই। কিন্তু মহারাষ্ট্র নির্বাচনের পরে হিন্দুরা বুঝেছিল যে, মহারাষ্ট্র নির্বাচনের সময় থেকে হিন্দুরা বুঝেছিল যে না, আমাদের ভোট দিতে হবে, কারণ সেখানে দেখা গেছিল ভোট জেহাদ, যেটা আমি আপনাদের সামনে নিয়ে এসেছিলাম বারবার, যে কিভাবে বলছে সবাই আপনাকে ভোট দিতেই হবে, যে বিজেপির পক্ষে যারা যারা ভোট দেবে তাদের বিরুদ্ধে ফতোয়া জারি করে দেবো, এই টাইপের কথাও ছিল, ফতোয়া জারি করাও ছিল, সেগুলো আপনারা সব জানেন, আমি সব কিছু আপনাদের দিয়েছিলাম। ভোট জিহাদ চলছিল, সেই ভোট জিহাদ থেকে কিন্তু মহারাষ্ট্রের হিন্দুরা বুঝেছিল যে আমাদের নামতে হবে, কারণ আমাদের দেশকে, আমাদের রাজ্যকে যদি আগে নিয়ে যেতে হয় তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে আমাদের ভোট দিতে হবে। এই ধর্মের জন্য একে দেব না, এই টাইপের কথা চলে না, তাই সবাই নেমেছিল, সবাই একত্রিত হয়েছিল বলে মহারাষ্ট্রে বিজেপি চলে এলো। মানে ওই উদ্ধব ঠাকরে, এনসিপি, কংগ্রেসের একটা জোট ঘোট, তারা ক্ষমতা এলো না, এলো একনাথ সিন্ডের। আর সেটা সম্ভব হয়েছিল হিন্দুরা একত্রিতভাবে ভোট দিয়েছিল। একইভাবে আপনি যদি দেখেন হরিয়ানা, একই কেস। এবার দিল্লি, সেখানেও কিন্তু শুভেন্দু অধিকারী একদম সংখ্যা তত্ত্ব দিয়ে বুঝিয়ে দিলেন যে এই 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 বেড়েছে। দেখুন, যখন সংখ্যা দিয়ে কেউ বোঝায় না, তখন কিন্তু আপনি ধরে নেবেন কতটা সঠিক রয়েছে। সংখ্যার ভিত্তিতে, সংখ্যা তত্ত্বের ভিত্তিতে তিনি বলে দিলেন যে বিজেপির ভোট এখানে বেড়েছে, তার কারণ হচ্ছে হিন্দুরা ভোট দিয়েছে। আর এটা কিন্তু বাস্তব সত্যি, হিন্দুরাই ভোট দেয় কিন্তু বিজেপিকে। শিখ আমাদের সনাতন ধর্মেরই অংশগত, আমরা শিখ ধর্মের কাউকে আলাদা ভাবি না, কারণ আমাদের একই সনাতন ধর্মের মধ্যে শিখ। আমরা কেউ শাক্ত, কেউ শৈব, কেউ শিখ, এইভাবে সনাতন ধর্মের ভাগ অনুযায়ী এক একটা পন্থ আছে। কিন্তু গুরু নানকজিকে আমরা মানি, গুরু গোবিন্দ সিংজিকে আমরা মানি, কারণ আমাদের কাছে তারা আলাদা কেউ নয়। তারাও কিন্তু নেমেছিল, অর্থাৎ সবাই মিলে দিল্লিতে ভোট দিয়েছিল। এটা কিন্তু একটা বড় পয়েন্ট, যেটা শুভেন্দু অধিকারী তুলে ধরলেন, এবং তার সঙ্গে সঙ্গে তুলে ধরলেন সেটা হচ্ছে ভয়ঙ্কর। আমি আপনাদের বারবার বলি, শুভেন্দু অধিকারী গুরুত্ব কিন্তু বাড়ছে। অনেকে হয়তো ভাবেন আমি এমনি বলছি, হয়তো আন্দাজে মারছি, কিন্তু আমি বলি আপনাদের, আমার কথার পেছনে যুক্তি থাকে। আবার বলছি আমি আপনাদের, শুভেন্দু অধিকারী গুরুত্ব যে বেড়েছে এটা আপনি বুঝতে পারবেন এই বক্তব্যের মধ্যে। কারণ শুভেন্দু অধিকারী কি বললেন, হ্যাঁ আমি গিয়েছিলাম যেখানে যেখানে বাঙালি অধ্যুষিত এলাকায়, সেখানে আমাকে ভোটকে, বাঙালি ভোটকে একত্রিত করার জন্য আমাকে বলা হয়েছিল, সেই কাজটা আমি করেছি। অর্থাৎ শুভেন্দু অধিকারী কিন্তু বাঙালি হিন্দুদের ভোট দেওয়ার জন্য, ভোটগুলোকে এক জায়গায় করার জন্য তাকে বিজেপি, কেন্দ্রীয় বিজেপি তাকে নিয়ে গিয়েছিল। এবং শুভেন্দু অধিকারী প্রতিটা বুথ, প্রতিটা জায়গার নাম উল্লেখ করে বললেন, এবং সাংবাদিকরাও বললেন, শুনলেন যে যেখানে যেখানে তিনি বক্তব্য রেখেছেন সেখানে সেখানে হিন্দু ভোট একত্রিত হয়েছে এবং ভোট বেড়েছে, বাঙালি হিন্দুরা ভোট দিয়েছে। আর শুভেন্দু অধিকারী কি বললেন, যে তিনি বোঝাতে সমর্থ হয়েছেন যে বাংলার বুকে যা হচ্ছে সেটা দেখে আপনারা শিক্ষা নিন, আর আপনারা দিল্লিতে এমনই কাজ করুন যাতে দিল্লিতে পরিবর্তন হয়। আর সেটা মানুষ নিয়েছে। বাংলার বুকে যে অত্যাচার দিল্লিবাসীরা দেখেছেন, যেভাবে প্রতিমা ভাঙা, সরস্বতী পুজো আটকানো, এই সমস্ত কিছু যে হয়েছে, এবং যেভাবে এই রাজ্যে নানা রকম অত্যাচার হয়, শিল্প নেই, কারখানা নেই, শুধুমাত্র ঢপবাজি আছে, এগুলো বাঙালি হিন্দুরা বুঝেছিলেন।
এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে তারা ভোট দিয়েছেন। তার মানে দুটো ক্ষেত্র আপনি বুঝলেন, যে একটা যে হিন্দুরা সনাতনীরা ভোট দিতে বেরিয়েছিল ব্যাপকভাবে, আর দুই হচ্ছে বাঙালি যারা ছিল তারা কিন্তু সবাই ভোট দিয়েছে কারণ বাংলার বুকে যা হচ্ছে তার জন্য এবং শুভেন্দু অধিকারী বলার জন্য। 3 নম্বর পয়েন্ট আমি আপনাদের বলি কেন তৃণমূলের পক্ষে এটা খুব ভয়ঙ্কর। শুভেন্দু অধিকারী তার যে ক্ষমতা সেটা আস্তে আস্তে কতটা বেড়েছে আপনি খেয়াল করুন। মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক ব্যানার্জি এরা অন্য রাজ্যে গিয়ে ভোটারদের প্রভাবিত করতে পারে, বুকে হাত দিয়ে বলবেন। আপনি যদি তৃণমূল করেন তাও বলবেন ত্রিপুরায় গিয়ে বাঙালিদের প্রভাবিত করতে পেরেছিল? উত্তর হচ্ছে কাঁচকলা। মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরপ্রদেশে গিয়েছিলেন ওই অখিলেশ যাদবের হয়ে প্রচার করার জন্য, লবডঙ্কা। ফুটবলে লাথি মেরেছেন কিন্তু খেলা হবে বলেছে, কিন্তু লবডঙ্কা কিছুই হয়নি। বাঙালি ভোটাররা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় কিন্তু কেউ নড়েননি, উল্টো দিকে শুভেন্দু অধিকারীর কথা কিন্তু বাঙালি ভোটাররা দিল্লির বুকে ভোট দিয়েছেন। এটা হচ্ছে বুঝিয়ে দিচ্ছে যে শুভেন্দু অধিকারী কোন জায়গায় যাচ্ছে এবং দিল্লির বুকে শুভেন্দু অধিকারী গুরুত্ব কিন্তু আরও বাড়ছে। কারণ যেখানে শুভেন্দু অধিকারীকে নিয়ে যাওয়া হচ্ছে সেখানেই কিন্তু বাঙালি হিন্দুরা একত্রিত হচ্ছে এবং ভোট দিতে যাচ্ছে, অর্থাৎ শুভেন্দু অধিকারীর কথাকে তারা বিশ্বাস করছে। আর এটাই কিন্তু ভয়ঙ্কর বিপদ এই রাজ্যে তৃণমূলের জন্য। কারণ তৃণমূল যেন তেন প্রকারেণ সিপিএম, কংগ্রেস এবং বিজেপির মধ্যেও যদি কেউ থাকে তাদেরকে ইউজ করে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে খেলার চেষ্টা করেন। আর দিল্লি সেন্ট্রাল বিজেপি কিন্তু বুঝে গেছে শুভেন্দু অধিকারী হচ্ছেন সেই সেনাপতি যার উপর বিশ্বাস রাখা যায়, আর সেটাই কিন্তু এগোচ্ছে। আর শুভেন্দু অধিকারী যখন এই লড়াইটা লড়বেন না, কেন্দ্র বিজেপি যখন হাত থাকবে তার মাথার উপরে, সেই শুভেন্দু অধিকারীকে আটকানো কিন্তু খুব মুশকিল। আর এটা খুব ভালো করে জানে তৃণমূল কংগ্রেস, কারণ তৃণমূল কংগ্রেসের মতো ভালো করে শুভেন্দু অধিকারীকে কেউ চেনে না, তাই না? তাই এবার আপনি বলুন আমার কথাগুলো যুক্তি ছিল কি নেই। শুভেন্দু অধিকারী এবারে আরো বেশি যে জায়গায় যাবেন, মানে অপ্রতিরোধ্য হয়ে যেভাবে যাবেন, তাতে কার্যত তৃণমূল কংগ্রেসের কিন্তু দুর্গ বা এই যে কি বলবো, দুর্গ বলবো নাকি বলবো প্রাসাদ ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে, আমার বিশ্বাস এটা। এবার আপনি বলুন আপনি কি ভাবছেন। আপনার কমেন্টসের অপেক্ষায় আমি রইলাম। যদি মনে হয় ভুল বলছি সেটাও জানাবেন, যদি মনে হয় ঠিক সেটাও জানাবেন, কমেন্টস করুন। আর প্রতিবেদনটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, মাত্র 100 জনকে শেয়ার করবেন। চলুন আসি, দেখা হচ্ছে পরের রুদ্রবার্তায়। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন রুদ্রবার্তায়। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।